মানে ভাবা যায় যে যেই চীন এখন পৃথিবীর পরাশক্তি, সেই চীন 1980 সালের দিকেও বাংলাদেশের মতোই দরিদ্র ছিল, কিন্তু ক্ষেত্রবিশেষে আসলে বাংলাদেশের চাইতেও দরিদ্র ছিল। মানে আপনাদেরকে, আমি কিন্তু এটা আমার ধারণা থেকে বলতেছি না, আপনাদেরকে আমি পরিসংখ্যান দিই, আপনারাও পরিসংখ্যানগুলো দেখবেন। আমি যেহেতু বিশ্ববিদ্যালয় শিক্ষকতা করি, আমাকে এই পরিসংখ্যানগুলো দেখতেই হয়, যেহেতু ভূরাজনীতি পড়ায়, রাজনীতি সমাজ নিয়ে আমার কাজ কারবার। যা হোক, চীনের অর্থনীতি যদি আপনি দেখেন, তাহলে 1980 সালে চীনের জিডিপি কত ছিল জানেন? 1980 সালে চীনের জিডিপি ছিল, জিডিপি বলতে বুঝাচ্ছি আপনাদের যারা সহজভাবে বোঝার জন্য, গ্রস ডোমেস্টিক প্রোডাকশন, মানে হচ্ছে দেশীয় উৎপাদন পার ক্যাপিটা, প্রতি পার পার্সনের ক্ষেত্রে, মানে প্রতি জনের ক্ষেত্রে ছিল হচ্ছে 200 থেকে 300 মার্কিন ডলার, ইউএস ডলার, 200 to 300 ইউএস ডলার, 200 থেকে 300 মার্কিন ডলার। তো বাংলাদেশের ওই সময় কত ছিল? বাংলাদেশের ওই সময়ে ঠিক ওই 1980 সালে কথা বলছি, 1980 সালে বাংলাদেশের ছিল হচ্ছে জিডিপি, মানে দেশীয় উৎপাদন পার ক্যাপিটা, প্রতি পার্সনই কিন্তু কথা বলছি, প্রতি জনের জন্য 228 মার্কিন ডলার। তাহলে আপনি বলেন, চীনে যদি 200 থেকে 300 মার্কিন ডলার হয়, বাংলাদেশে যদি 228 হয়, তাহলে কি চীন এবং বাংলাদেশের অর্থনীতি একই রকমই ছিল? এবং এটা আপনি আরও বুঝতে পারবেন, কিভাবে বুঝতে পারবেন জানেন? আপনি যদি দেখেন, তখনকার চীনের অর্থনীতি কি ছিল জানেন? পুরোপুরি এগ্রিকালচারাল নির্ভর ছিল, খুব মানে স্টেট কন্ট্রোল ছিল, মানে ওরা আসলে কৃষি নির্ভর অর্থনীতি ছিল এবং স্টেট কন্ট্রোল ছিল। সুতরাং তাদের ওই মানে ফরেন ইনভেস্টমেন্ট খুব একটা বেশি ছিল না। সুতরাং তাদের অর্থনীতিটা আসলে, তারা দরিদ্র কান্ট্রি ছিল, তাদের মানে এক্সট্রিম প্রভার্টিও তাদের ছিল, প্রচুর পরিমাণে এক্সট্রিম প্রভার্টি ছিল, মানে হচ্ছে একদম চরম দারিদ্র সীমা যেটা আমরা বলি, সেই সীমায় কিন্তু প্রচুর মানুষ বাস করতো। তো তারপরে চীন কিভাবে বদলে গেল? কারণ হচ্ছে চীনের একজন লিডার ছিল, যে লিডারের নাম হচ্ছে দেন জিয়াংফং। সে লিডার 1980 সালে, 78-80 সালের দিকে হবে বোধ করি, সে 1978-80 সালের দিকে তিনি মানে ইকোনমিক রিফর্মের একটা প্রজেক্ট হাতে নেন। সেই প্রজেক্টে কিন্তু চীন বদলে গেল। সেই যে প্রজেক্টটা উনি নিয়েছেন, তার যে ভিশনটা ছিল, পরিকল্পনা, সেটা বদলে গেল। কেন বদলে গেল? কারণ চীন, তিনি ভিশন করেছিলেন যে চীনকে আসলে ম্যানুফ্যাকচারিং সেক্টরে আগাতে হবে, ফরেন ইনভেস্টমেন্ট আনতে হবে তাদের, যাতে করে তারা ম্যানুফ্যাকচারিং আগাতে পারে, আইটি সেক্টরে আগে যাবে। তারপর তাদের যেই ইকোনমিক রিফর্ম, সেটা তারা এমনভাবে করবে যাতে করে কিনা সবার মাঝে সেটা ডিস্ট্রিবিউশন করা যায়, এবং ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হবে, ইন্ডাস্ট্রির দিকে তারা আগাবে, এবং সেক্টর শুধু একটা বা দুটা সেক্টরের দিকে তারা খেয়াল করবে না। এবং আজকের চায়নাকে দেখেন, আজকের চায়না এখন হচ্ছে ওয়ার্ল্ডের সেকেন্ড লার্জেস্ট ইকোনমি, জিডিপির দিক থেকে, জিডিপি নমিনালের দিক থেকে তারা আমেরিকার পরেই তাদের ইকোনমি। তাদের এখন জিডিপি হচ্ছে পার ক্যাপিটা, পার পার্সন, প্রতিজনের ক্ষেত্রে হচ্ছে 12,000 থেকে 16,000 মার্কিন ডলার, আর আমাদের কত? 2,500 বা 2,600 মার্কিন ডলার। তাহলে বুঝতে পারতেছেন, চীন আমাদের চাইতে 5-6 গুণ দ্রুত আগায় গেছে। তাহলে এই আগায় যাওয়া, আসলে চীনের সাথে এখন আমাদের কম্পেয়ার করা আসলে এটা একটা হাস্যকর মনে হয়, কিন্তু আমি 1980, যেই সময়টা আমরা আসলে স্বাধীন হয়ে 10 বছর পার করে ফেলছি, ওই সময়টার কথা বলছি, যে ওই সময় থেকে যদি দেখি, তাহলে চীন কিভাবে আগিয়ে গেল। এবং এই যে এগিয়ে যাওয়া, it wasn't a surprise. They had a plan, they had a vision, and they materialized it. এমন না যে তাদের একটা ভিশন ছিল এবং তারা এটা আসলে মানে মানে শুধু বলার জন্য বলছে, করে না, তারা এটা করছে। এবং তাদের এই করার পেছনে তাদের রাজনৈতিক নেতাদের ভূমিকা আছে, তাদের যারা এটা ইমপ্লিমেন্টেশন করেছে সেটার ভূমিকা আছে। আজকের চীন পৃথিবীর বিস্ময়, আজকের চীন হচ্ছে পৃথিবীর সেকেন্ড লার্জেস্ট ইকোনমি, এবং আগামী 5 থেকে 6 বছর এবং মানে পারচেসিং পাওয়ারে, ক্রয় ক্ষমতায় তো চীন এখন পৃথিবীর 1 নাম্বার দেশ। এবং চীন শুধু পৃথিবীর 1 নাম্বার দেশই না, মানে চীন আমেরিকাকে অনেক আগে ছাড়িয়ে গেছে, এবং আগামী 6-7 বছরের মধ্যে চীন আমেরিকাকে জিডিপি, যেটা নমিনাল, মানে দেশীয় যে উৎপাদনে, ছাড়িয়ে যাবে। কিভাবে সম্ভব হলো? কারণ হচ্ছে তাদের ম্যানুফ্যাকচারিং। চীন আসলে এখন সকল রকম, যে আমরা যেসব মোবাইল বলি, মানে ইলেকট্রনিক জিনিস তারা ম্যানুফ্যাকচার করে। আগে তো ম্যানুফ্যাকচারিং করতো, এখন তারা নিজেরাও বানায়। এবং তারা আইটি সেক্টর, বিশেষ করে এখন তো আমরা এআই দিকে ধাবিত হচ্ছে, এটাতে প্রচন্ড রকম তারা উন্নতি করে ফেলছে। এবং তারা এখন বর্তমানে মিলিটারি সুপার পাওয়ার, ইকোনমিক সুপার পাওয়ার, তাদের প্রতিদ্বন্দ্বী এখন আর নাই। আমেরিকা এখন মানে ছুটছে কিভাবে চীনকে দমিয়ে রাখা যায়, কারণ চীন আগামী 7 থেকে 8 বছরের মতো সকল সেক্টরে আমেরিকাকে ছাড়িয়ে যাবে, এবং এটা নিয়ে আমেরিকারা চিন্তিত। সুতরাং আপনারা বুঝতেই পারছেন যে চীন তাহলে আগাচ্ছে। চীনের মতো একটা দেশ, যে দেশটা 1980 সালে, বেশি দিন আগের কথা বলছি না, মাত্র 30 থেকে 40 বছর আগের কথা বলছি, চরম দরিদ্র সীমায় লোকজন বাস করতো, আমাদের মতোই।
সেই চীন কোথায় চলে গেছে আর আমরা এখন কোথায়? আমাদের পার ক্যাপিটা জিডিপি 2600 এবং আমাদের প্রচুর পরিমাণে চরম দরিদ্র সীমার লোক বাস করে। আমাদের কিছু ডেভেলপমেন্ট হয়েছে, যেমন আমাদের গার্মেন্টস সেক্টরে, এটা একটা ম্যানুফ্যাকচারিং সেক্টর হিসেবে দেখি, টেক্সটাইল সেক্টরে কিছু ডেভেলপমেন্ট আমাদের হয়েছে। এছাড়া আর কি? আমাদের আর কিছু নেই। তাহলে আমরা কেন উন্নত হইনি? কারণ হচ্ছে আমরা চীনের যে শিক্ষা, তারা শিক্ষাটাকে কাজে লাগিয়েছে, তারা তাদের যে ভিশনটাকে কাজে লাগিয়েছে, তাদের নেতারা কেউ করাপ্টেড না। আমাদেরকে যদি এখন আগাতে হয় এবং আমরা যদি বিশ্বের সাথে, মানে চীনে তো অনেক আগে মানে এগিয়ে গেছে, সেটার কথা বাদ দিলাম, অন্তত আমাদের আশপাশের দেশগুলোর সাথেও যদি আমাদেরকে আমাদেরকে ছুটে চলতে হয়, তাহলে কিন্তু আমাদেরকে অবশ্যই আমাদের যে নেতারা আছে, মানে আমাদের পলিটিক্যাল লিডার, তাদের তো ভিশন থাকতে হবে, তাদের প্ল্যান থাকুক, ভিশন থাকুক। ভাই, আপনারা যদি সেটা কোনোভাবে কাজে না লাগান, আপনারা এত বড় বড় প্ল্যান করেন কিন্তু শেষ পর্যন্ত সেটা কাজে লাগে না। আপনারা দুই একটা সেক্টর হাতে নেন। আমাদের দেখেন পৃথিবীটা যেভাবে আগাচ্ছে, আমি দুটা তিনটা সেক্টরের কথা বলি। যেমন ধরেন, আমি খুব সহজ, আমি যে জুতো আমার ধারণার মধ্যে আছে যে যেটা হওয়া উচিত বাংলাদেশে, তার আগে একটা খুব সহজ বলে নিই। যেমন ধরেন, বাংলাদেশে কোনো ন্যাচারাল রিসোর্স নেই, আমরা এটা জানি। বাংলাদেশে কিছু নেই, শুধু মানুষ ছাড়া কিছুই নেই বাংলাদেশে। তাহলে কিন্তু বাংলাদেশে একটা সমুদ্র আছে, তো সেই সমুদ্রতে দেখেন, আমাদের যারা সমুদ্রে মাছ ধরে না, তারা কিন্তু ছোট ছোট ট্রলার নিয়ে মাছ ধরতে যায়, তারা কিন্তু গভীর সমুদ্রে কেউ যায় না। সুতরাং তারা ওই সমুদ্রের শোর থেকে খুব বেশি দূরে যায় না, সুতরাং তারা ওইখানে যা মাছ পায় সেগুলো নিয়ে আসে। আমরা তো অন্তত মানে মাছ রপ্তানি করতে পারি যদি আমরা গভীর সমুদ্রে যেতে পারি, ভালো ভালো বোট তৈরি করা হোক, গভীর সমুদ্রে গিয়ে মাছগুলো উত্তোলন করা হোক এবং সেটা আমরা রপ্তানি করি, সমস্যা নাই তো, এটা থেকেও তো আমরা টাকা ইনকাম করতে পারি। এটা একটা সেক্টর, এটার কথা চিন্তা করা যেতে পারে। কিন্তু মূল যে সেক্টর আমাদেরকে আসলে চিন্তা করতে হবে মূলত এখন ইন্ডাস্ট্রির দিকে, আইটি ইন্ডাস্ট্রির দিকে। অর্থাৎ আমাদের যে বিশ্ববিদ্যালয় শিক্ষা ব্যবস্থা, দেখেন আমরা শিক্ষা ব্যবস্থাটাকে কি করছি, আমরা জেলায় জেলায় বিশ্ববিদ্যালয় করতেছি, কিন্তু কি হচ্ছে, কি সব পড়তেছি আমরা, যে পড়ার কোনো মূল্য নেই, বেকার তৈরি হচ্ছে, তারা কোনো কিছুতে কাজে আসতেছে না। আপনারা তো ভাই জেলা জেলা বিশ্ববিদ্যালয় না করে আইটিতে, অর্থাৎ সফটওয়্যারের ক্ষেত্রে, এআই এর ক্ষেত্রে মূল্য দিন। আমাদের এরকম একটা সফটওয়্যার ভিলেজ তৈরি করতে হবে যেখানে আমরা এআই তৈরি করবো। এগুলো খুব সহজে এক্সপোর্ট করা যায় এবং অনেক জব তৈরি করা যায় এবং এর জন্য কোনো রকম তেমন কোনো ন্যাচারাল রিসোর্স লাগে না। এই সেক্টরে আমাদেরকে আগাতেই হবে যদি আমরা পৃথিবীর কম্পিটিটিভ মার্কেটে টিকতে চাই। এটা আপনাদেরকে এটা ভাবতে হবে এবং সে অনুযায়ী আমাদের শিক্ষা ব্যবস্থা সাজাতে হবে যাতে তারা এই সেক্টরে অবদান রাখতে পারে। এটা হচ্ছে একটা অত্যন্ত খুবই খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এছাড়া আপনারা যে আমাদের যে ইপিজেড গুলো আছে না, আমাদের যে এক্সপোর্ট প্রসেসিং জোন, এই জোনগুলোতে আসলে কি হয় আমি জানি না, ভালো করে কি তেমন কিছু হয়? আপনারা এমন প্রসেসিং জোন করেন যেখানে আসলে আপনারা এই যে এখন কিসের যুগ? ইলেকট্রনিক্সের যুগ, তো আমরা তো সবাই ইলেকট্রনিক্সের উপর নির্ভরশীল। তাহলে এই যে ইলেকট্রনিক্সগুলো যে ম্যানুফ্যাকচার করা যায়, চাইনিজ মডেলটা দেখেন, তারা আগে ম্যানুফ্যাকচারিং করতো বিভিন্ন দেশ থেকে জিনিসের চাইনিজ মডেল দেখতে হবে কেন? আমাদের দেশে যে গার্মেন্টস, আমরা কি গার্মেন্টসের সুতা থেকে শুরু করে অনেক কিছু নিজেরাই কি আমরা কি এগুলো কি আমাদের নিজেদের না? পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আসে, আমরা অ্যাসেম্বল করি। সেই কাজটা করেন, এরকম একটা জোন তৈরি করেন, আমাদের এরকম মানুষ বা স্কিল মানুষ তৈরি করেন। এটা তো আমাদেরকে করতে হবে। 5 থেকে 10 বছরের একটা খুব সুন্দর একটা দুটা সেক্টরে আপনারা এত এত কিছু করবেন, এটা করবেন, ওইটা করবেন, দেশকে কানাডা বানাই দিন, সিঙ্গাপুর বানাই দিন, কত কি করেন। এত প্ল্যান কেন করেন আপনারা? ভাই, একটা দুটা সেক্টর দেখে আগান। পৃথিবীর সব দেশের লোকজন বলে কি যে আপনারা সমস্যার কথা বলেন, সমাধানের কথা বলেন করেন। এই যে সমাধানের কথা বললাম, সমস্যার কথা বলি এই কারণে যে আমরা কেউ সমস্যাকে সমস্যাই মনে করি না। তাহলে সমস্যাকে যদি আপনি সমস্যা মনে না করেন, তাহলে সমাধান করবেন কি করে? সমাধান তো পৃথিবীর দেশগুলো অলরেডি করে ফেলছে, তাদের মডেলগুলো আমাদের ক্ষেত্রে আমরা আমাদের নিজেদের মতো করে অ্যাপ্লাই করলেই তো হয়, কিন্তু আমরা সেটাও করি না। আপনারা জাস্ট একটা চিন্তা করেন, চিন্তার একটা খোরাক দেখেন, আপনারা আপনাদের মতামত দিবেন কিন্তু। এবং অবশ্যই আমার এই চ্যানেলটা কিন্তু, আপনারা যদি আমার কথা ভালো লাগে কিন্তু আপনারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, ঠিক আছে? আপনারা আপনাদের মতামত দিবেন। আমি আসলে এই স্ট্যাটিস্টিক্সটা দেখছিলাম, আমার মনের ভিতরে আমার খুব কষ্ট হচ্ছিল যে চায়না কোথায় ছিল, and now they're a super power and they're becoming the world super power। এবং বলা হচ্ছে যে আমরা এখন আমেরিকান যে ইউনিপোলার ওয়ার্ল্ড আছে সেখান থেকে আমরা আসলে চাইনিজ হেজিমনিতে হয়তো ঢুকে যাব। চায়না ক্যান বি অ্যান ইম্পেরিয়াল পাওয়ার ভেরি সুন। জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট, হাউ দে ইমার্জ। তারা কিভাবে আসলে তাদেরকে তো আপনারা স্টাডি করতে পারেন। স্টাডি করে চায়না ইজ নট ফার অ্যাওয়ে কান্ট্রি, ইটস এ এশিয়ান কান্ট্রি, উই হ্যাভ এ ভেরি গুড রিলেশন উইথ দ্যাম। এবং আমরা যদি এখন চায়না থেকে দূরে সরে যাই এবং এই যে জিওপলিটিক্যাল যে ব্যাপারগুলো, এটা নিয়ে আমি একটা ভিডিও বানাবো, যেহেতু আমি জিওপলিটিক্স পড়াই এবং লেখালেখি করি, আমার ফেসবুকে প্রচুর পাঠক আছে। আপনারা আমার ফেসবুকে গিয়েও দেখবেন, আমার লেখা পড়বেন, সেখানে আমার লাখ লাখ পাঠক আছে। কথা হচ্ছে যে আমরা চাইনিজ মডেলটা তো দেখতেই পারি,
যে তারা আমাদের মতোই ছিল, কিন্তু তারা কত দ্রুত এগিয়ে গেছে। সুতরাং আমাদের চিন্তা করতে হবে, ভাবতে হবে, এবং অনেক কিছু নিয়ে না, একটা দুটো স্পেসিফিক সেক্টর নিয়ে কাজ করতে হবে, এবং দেখবেন যে তাতেই এগিয়ে যাবে। চায়নারা কি সব সেক্টরে কাজ করেছে? আস্তে আস্তে তারা সকল জায়গায় গেছে, কিন্তু প্রথমে তারা একটা দুটো সেক্টর নিয়ে কাজ করেছে। সুতরাং আমাদেরকেও সেভাবে ভাবতে হবে, নইলে আমরা এইভাবে মানে মানে যা ছিলাম তাই থেকে যাব, ভালো কিছু আমাদের দেশে আর হবে না। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। ভালো থাকবেন নিশ্চয়ই সবাই।